যেটা বলতেছিলাম, সার্চ ইঞ্জিন কি, ঠিক আছে, যে জায়গায় যায় আমরা কোনো কিছু সার্চ করি, কোনো ইনফরমেশন জানার জন্য সার্চ করি, ওটা হচ্ছে আমাদের কি সার্চ ইঞ্জিন। তো এটা গুগল হইতে পারে, ইয়াহু হইতে পারে, টুইটার হইতে পারে, ফেসবুকের সার্চ বার হইতে পারে, এমনকি আমরা ফোনের মধ্যেও আমাদের সেটিং এর মধ্যে একটা সার্চ বার আছে, তারপরে হচ্ছে হলো ইউটিউবের সার্চ বার আছে। তো যেই নেই সার্চ বার আছে ও নেই কি সার্চ ইঞ্জিন আছে, ঠিক আছে। তার মানে কি যেই ইঞ্জিনের মধ্যে মানে যেই সার্চ বারের মধ্যে যখন যাই আমরা কোনো কিছু সার্চ করি, ওটার মধ্যে যেই ইঞ্জিনটা কাজ করে, যে টেকনোলজিটা কাজ করে, ওটার নাম হচ্ছে কি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের যদি বলি তাহলে আমাদের কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিন আছে, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে সবার প্রথম আছে কি গুগল, তারপরে হচ্ছে বিং, তারপরে বাইডু, ইয়াহু, ডাকডাকগো, পিপিলিকা। গুগলটা সবচেয়ে বেশি পপুলার, ইয়াহুটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সার্চ ইঞ্জিন। পৃথিবীর সর্বপ্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহু। তারপরে হচ্ছে বিং হচ্ছে যারা হচ্ছে পিসি ইউজ করে বা ল্যাপটপ ইউজ করে তারা দেখে যে মাইক্রোসফটের একটা সফটওয়্যার আছে, ওটা হচ্ছে বিং। বাইডু, ডাকডাকগো এগুলো হচ্ছে চায়নাতে ব্যবহার করা হয়, কারণ চায়নাতে গুগল ব্যান, ঠিক আছে, বা কোরিয়াতে গুগল ব্যান, তখন এই দুইটা ব্যবহার করা হয়। আর পিপিলিকা হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনের ইতিহাস, ঠিক আছে, সার্চ ইঞ্জিনের ইতিহাসটা, সার্চ ইঞ্জিনের ইতিহাসটা আমি একটু বুঝাই, একটু মন দিয়ে আপনারা একটু বুঝবেন। হ্যাঁ, ধরেন যখন গুগল ছিল না বা কোনো মানে কিছুই ছিল না, ইন্টারনেট নতুন নতুন আসছে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ, তখন এটা বলে কি ওয়েব 1.0, ঠিক আছে। ওইটা যখন আসছে তখন আমাদের মতো এই যে এরকম ওয়েবসাইট ছিল না, বা মনে করেন কোনো নাম ছিল না কোনো ওয়েবসাইটের। তখন কেমন করে একটা ওয়েবসাইটে ঢোকা লাগতো, ধরেন এই যে আমরা যেমন রাউটারের মাঝে মাঝে ঢুকি না, যেমন 192, তখন এক একটা ওয়েবসাইটের নামের জায়গায় কি কোড থাকতো, হ্যাঁ, যেমন 110022, ঠিক আছে, 1920.11 এরকম কি কোড থাকতো, এরকম দেখাইতো। তো এগুলা কোড থাকতো, কারো যদি দরকার লাগতো যে না আমি এখন দারাজে ঢুকবো, হ্যাঁ, তখন তার কোড ডায়াল করতে হবে 110012, এরকম কি তার ডায়াল করতে হতো। এখন এগুলো কোড কিন্তু মানুষের পক্ষে মনে রাখা অনেক কষ্টকর বা কষ্টসাধ্য। সামনে বসেন, কষ্টকর বা কষ্টসাধ্য, ঠিক আছে। তখন তারা কি করতো, এটার ডিকশনারি কিন্তু, ঠিক আছে, যেমন এটার বলে হচ্ছে কি ওয়েব ডাইরেক্টরি। এটার নাম হচ্ছে কি ওয়েব ডাইরেক্টরি। আমরা যেমন হচ্ছে বিভিন্ন ইংলিশ জানার জন্য যেরকম আমরা ডিকশনারি কিনি, ডিকশনারির মধ্যে ওয়ার্ডের বাংলা লেখা থাকতো, তো ওই রকম বিভিন্ন ওয়েবসাইটের নাম থাকতো, আর এরকম নাম্বার থাকতো, নাম থাকতো, নাম্বার থাকতো, ঠিক আছে। এখন যখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWW যখন অনেক পপুলার হওয়া শুরু করলো, যখন মানুষ বুঝলো যে না এটাতে তো অনেক কিছু করা যায়, একটা ওয়েবসাইট বানানো যায়, ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করা যায়, এখন বাংলাদেশের মানুষের তুলনায় বা এশিয়ার কান্ট্রির তুলনায় ইউরোপিয়ানরা কিন্তু আরো অনেক আগায়। তখন তারা যখন একটা নতুন টেকনোলজি দেখে, তখন তারা বুঝে এটা থেকে কিভাবে প্রফিটেবল হওয়া যায়। তখন তারা বুঝতেছে যে না এটা থেকে এই যে বিজনেস করা যাবে, ব্যবসা করা যাবে, একটা টাইমে যায় এটা অনেক পর্যায়ে, মানে তারা তো দূরদর্শী অনেক, একটা পর্যায়ে যায় অনেক ভালো একটা বিজনেস দাঁড়া করানো যায়। এই কারণে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটের যদি আপনি ক্রিয়েশনের টাইম দেখেন, দেখবেন কি 1992, 1989 এরকম দেওয়া থাকে, হ্যাঁ, 1988 এগুলা বেশি দেওয়া থাকে। কারণ কি যারা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির যে বড় বড় কোম্পানিগুলা, ওইগুলা আগে থেকেই এগুলা আর কি ইউজ করতেছে, মানে ইউজ করে অভ্যস্ত। তো তারা যখন এগুলা বুঝলো যে না এটা দিয়ে অনেক কিছু করা যাবে, তখন এটা কি পপুলার হওয়া শুরু করলো, যতগুলা বিজনেস আছে ততগুলা কি এগুলা ওয়েবসাইট খোলা শুরু করলো, বিভিন্ন দোকান, বিভিন্ন রেস্টুরেন্ট যা কিছু আছে সবকিছু কি একটা করে কি ওয়েবসাইট খোলা শুরু করলো। এখন যখন ওয়েবসাইট খোলা শুরু হইতেছে, তখন কিন্তু নাম্বারের কোডিংও বাড়তেছে, ঠিক আছে। আর কোডিং যেহেতু বাড়তেছে, তো ডিকশনারির যে ওই যে ওয়েব ডাইরেক্টরিটা ওইটা দিন দিন মোটা হইতেছে, ঠিক আছে। এখন কথা হলো একটু ধরেন যে আজকে আপনি একটা ওয়েব ডাইরেক্টরি কিনছেন, ঠিক আছে, তখন মনে করেন দিনে 400-500 ওয়েবসাইট খোলা হইতেছে দিনে।
ধরেন আপনি আজকে একটা ওয়েব ডাইরেক্টরি কিনছেন, কেনার পরে আপনার ওটার মধ্যে আপনার সবকিছু ওয়েব ডাইরেক্টরির মধ্যে সবকিছু যত নতুন ওয়েবসাইট পুরানো ওয়েবসাইট আছে সবগুলো আছে। কারণ কালকে যখন আবার দেখতেছেন তখন দেখছেন কি আবার নতুন আরেকটা ডাইরেক্টরি আছে, 2 দিন পরে দেখতেছেন আবার নতুন আরেকটা ডাইরেক্টরি আছে। কারণ আপনার পক্ষে তো বারবার তো ডাইরেক্টরি কিনা সম্ভব না, ঠিক আছে না? বারবার তো আপনার মনে করেন টাকা খরচ করে তো মানে আপনি নিজেরই মন চাইবো না যে আমি এতটা খরচ করি। কারণ কি যে আপনি যখন দেখবেন যে আজকে একটা নতুন আপনি কিনে আনছেন, হ্যাঁ, কালকে যখন দেখবেন একটা নতুন আসছে, তখন আপনি বলবেন কি এই নতুনের মধ্যে কি আছে, নতুনের মধ্যে দেখবেন যে আরো 1000 ওয়েবসাইট আছে, ঠিক আছে? আবার সব ওয়েবসাইট আবার আবার কাজেও লাগে না, ঠিক আছে না? আচ্ছা, আমারই শরীর খারাপ। তো এরকম কইরা যখন প্রতিনিয়ত যখন ওয়েবসাইট খোলা শুরু করলো তখন যে ওয়েব ডাইরেক্টরির যে যারা হচ্ছে হিসাব রাখতো, যারা হচ্ছে এগুলা ছাপাইতো, তখন এটা কইরা গেল কি ক্র্যাশ, ঠিক আছে? ওয়েব ডাইরেক্টরি ক্র্যাশ হয়ে গেল। ওয়েব ডাইরেক্টরি ক্র্যাশ হওয়ার পরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা ছিল পুরাটা কি ধস নেমে গেছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের 1.0 যেটা ছিল এটা পুরোপুরি শেষ, ঠিক আছে? তো যখন শেষ হয়ে গেল তখন আমাদের প্রথম এই দেখেন 1994 সালে প্রথম আমাদের আসছে হচ্ছে ইয়াহু, ঠিক আছে? ইয়াহু জিনিসটা মানুষের প্রবলেমটা বুঝতে পারছে, ঠিক আছে? নতুন একটা প্রোডাক্ট বা নতুন একটা বিজনেস, নতুন একটা যে কোনো কিছু তখনই পপুলার হয় যেটা মানুষের প্রবলেম সলভ করে, ঠিক আছে? একটা কথা আছে যে আপনি যত বেশি মানুষের প্রবলেম সলভ করতে পারবেন, যত বড় প্রবলেম সলভ করতে পারবেন, তত বেশি আপনি রিচ হতে পারবেন, ঠিক আছে? এটা একটা কথা আছে। তো ইয়াহু আসছে, ইয়াহু আসার পরে সে কি করছে, এই যে এগুলা যে বলতেছে যে 1122 এগুলা কোড, এগুলা কোড সে নাই করে দিছে। সে বলতেছে যে এখন থেকে সার্চ দিলে আর কোড দিয়ে সার্চ করতে হইব না, ঠিক আছে? এখন থেকে সার্চ দিলে যে ওয়েবসাইটের নাম যেটা ওইটা দিয়ে সার্চ করলেই ওয়েবসাইট পাওয়া যাবে, ঠিক আছে? ইয়াহু এই জিনিসটা বুঝছে, কারণ হলো কোডিং করাটাও সম্ভব না, আর হিসাব রাখাটাও সম্ভব না, নিত্য নতুন এত এত ওয়েবসাইট আসতেছে। তো এই জিনিসটা মানে ছিলই, মানে তারা আর কি মাথায় ছিল যে আমরা এরকম কিছু আনবো যাতে পাবলিকের কষ্টটা কমে। তো তখন দেখা যেত যে মানুষজন আইসা ইয়াহুর মধ্যে সার্চ দিত, সহজে একটা ওয়েবসাইট পাওয়া যেত। তখন বেশি বেশি ভালো ভালো ওয়েবসাইটও ছিল না এখনের মতো। তখন এই যে ছোট ছোট দেখবেন যে পুরানো যত যদি পুরোনো দিনের যত যদি ফিল্ম দেখেন, ইংলিশ হরর মুভি টুভি দেখেন, তখন ওইগুলোর মধ্যে দেখবেন যে কম্পিউটারের মধ্যে পোলাপান ই করতেছে, এই যে একজন আরেকজনের মেসেজ পাঠাইতেছে সোশ্যাল মিডিয়ার মতো। তো ওই রকম ওয়েবসাইট ছিল তখন। ইয়াহুর মধ্যে এই জিনিসটা আসছে। তো ইয়াহুর মধ্যে এই জিনিসটা আসার পরে একটা সমস্যা দেখা দিচ্ছে, এটা হইতেছে যখন আমি ইয়াহুর মধ্যে যাই সার্চ দিতেছে, ঠিক আছে? এটা হলো আচ্ছা সমস্যা না, এটা হলো আমার মানে বেনিফিটটা পাওয়া যাচ্ছে, সার্চ দিছে সেম ওয়েবসাইট গুলো আসতেছে, ঠিক আছে? এখন যদি আমি এটা সার্চ দিতেছি নিউজ, হ্যাঁ, তখন সে আমারে নিউজ দেখাইতেছে, ঠিক আছে? যত নিউজ আছে নতুন নতুন নিউজ দেখাইতেছে। যদি আমি এটার মধ্যে সার্চ দিছি মনে করেন পিসি লেখা, হ্যাঁ, বা ল্যাপটপ লেখা, তো সে আমারে এটুকুর মধ্যে সবকিছু দেখাইতেছে। প্রবলেমটা হইতেছে এই জায়গায় যে যখন তারে নিউজ লেখা সার্চ দিচ্ছেন আপনি, হ্যাঁ, 1 বছর পরে নিউজও দেখাইতেছে, 1 বছর নতুন নিউজও দেখাইতেছে, সবকিছু মিক্স করে ফেলছে, ঠিক আছে? তখন তো এত কিছু সবকিছু অর্গানাইজ ছিল না। তখন হয়ে গেছে কি নিউজ সার্চ দিলে এই নিউজ দেখাইতে, ধরেন আপনি সার্চ দিচ্ছেন ক্রিকেট নিউজ, সে আপনার ক্রিকেট নিউজও দেখাইতেছে, পলিটিক্যাল নিউজও দেখাইতেছে, ফুটবলের নিউজও দেখাইতেছে, ঠিক আছে? আপনি সার্চ দিচ্ছেন পিসি লেখা, পিসি পার্টস লেখা বা ল্যাপটপের নাম লেখা সার্চ দিচ্ছেন, সে আপনার মনে করেন ল্যাপটপও দেখাইতেছে, পিসিও দেখাইতেছে, সবকিছু। আপনি বলতেন যে 50,000 টাকার মধ্যে একটা পিসি বা ল্যাপটপ দেখাইতে, সে আপনার 1 লাখ 2 লাখ টাকার ল্যাপটপও দেখাইতেছে। তার মানে কি মানুষের যে সার্চের যে ইন্টেন্টটা, হ্যাঁ, ওইটার ক্ষতি হইতেছে, হ্যাঁ, মানুষের যে স্যাটিসফ্যাকশনটা ওই জিনিসটা ক্ষতি হইতেছে। তো এটা হইতেছে সবার প্রথমে এই ইয়াহুটা এটা ফেস করছে। ইয়াহু এটা ফেস করার পরে এরপরে আসছে আমাদের গুগল, ঠিক আছে? গুগলে এটা চিন্তা করছে, এটা চিন্তা করে দেখছে যে না, ইয়াহুরে কিভাবে টক্কর দেওয়া যায়। ইয়াহু তখন একটা বড় পর্যায়ে চলে গেছে, হ্যাঁ, সবচেয়ে পপুলার দিকে চলে গেছে। এখন এটারে কিভাবে টক্কর দেওয়া যায়।
তখন এরা টক্কর দেওয়ার জন্য ইয়াহু গুগলে খুঁজে খুঁজে বাইর করলো এটার প্রবলেম কি। আচ্ছা, এটার প্রবলেম হইলো যে একুরেসি অনেক কম। হ্যাঁ, নিউজ দেখাইলে সব নিউজ দেখাইতেছে, যেটা চাইতেছে ওটা দেখাইতেছে না, এরকম একুরেসি কম। তো আমরা এটার জন্য কি একুরেসি দিব। তো তারা কি করছে, যদি আপনি গুগলের মধ্যে আইসা ক্রিকেট নিউজ লেখা সার্চ দেন, তাহলে আপনি কখনো পলিটিক্যাল নিউজ দেখতে পারবেন না বা অন্য কোনো নিউজ দেখতে পারবেন না। আপনি ক্রিকেটের নিউজই দেখবেন, ফুটবলের নিউজ লেখা সার্চ দিলে ফুটবলের নিউজই দেখবেন, যদি পিসি লেখা সার্চ দেন পিসি জিনিসই দেখবেন, ল্যাপটপ লেখা সার্চ দিলে ল্যাপটপই দেখবেন। ঠিক আছে। এরপরে এরপরে হইতেছে যে গুগল আর একটা কাজ করছে কি, ইয়াহু যেটা করে নাই। ইয়াহুর মধ্যে কিন্তু র্যাঙ্কিং এর সিস্টেম ছিল, 1 2 3 4 করে ছিল, কিন্তু ওই র্যাঙ্কিংটা আগে পরে হয়ে যেত যে টাইমের ভিত্তিতে। ঠিক আছে। এখন নতুন, এটা আগে, এখন পরে পুরানটা নিচে চলে গেছে, আবার নতুনটা উপরে, আবার পুরানটা চলে গেছে। আবার পুরানটা যদি অনেক মানুষের বেশি পড়ে তাহলে পুরানটা উপরে চলে যাবে, নতুনটা নিচে চলে আসবে, এরকম সমস্যা। তো গুগলে কি করছে যে না, আমরা এরকম করব না, যার কন্টেন্ট ভালো ওইটাই দেখাবো। ঠিক আছে। প্রথম পেজের মধ্যে আমি এমন কন্টেন্ট রাখবো যাতে আমার ক্লায়েন্টদের মানে ট্রাফিকের দ্বিতীয় কোনো ইয়েতে যাইতে হয় না, পেজে যাতে নাই যেতে হয়। আপনারাও দেখবেন যে আপনাদের দ্বিতীয় কোনো পেজে বা তৃতীয় কোনো পেজে যায় আপনার কখনো কোনো কিছু কেনাকাটা করেন না বা কোনো কিছু সার্চ করে দেখেন না। তো এরকম তারা করছে যে যাদের কন্টেন্ট ভালো, হ্যাঁ, তাদেরকেই আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কইরা প্রথম পেজে 10টা থাকে, এই 10 নাম্বারের মধ্যে রাখবো। তারপরেও 11 12 ওইরকম 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 করে তারা আর কি সাজাইবো সিরিয়ালে সিরিয়ালে। এটা কেমনে সাজায় এটা আমরা পরে দেখবো। তো গুগল এই জিনিসটা তৈরি করছে। তো এই জিনিসটা করার পরে গুগল বেশি পপুলার হয়ে গেছে, ইয়াহু ডাউন খেয়ে গেছে। তখন থেকে আমাদের আর কি ওয়েবসাইট গুলা বেশি বেশি আসা শুরু করছে, বেশি বেশি সোশ্যাল মিডিয়া আসছে। গুগল আসার পরেই আমাদের আসছে ওই যে আইটিউন, এগুলো আসছে। তারপরে হচ্ছে দেখেন ওয়ার্ডপ্রেস আসছে, স্কাইপ আসছে, ইউটিউব, টুইটার আসছে 2005-6 এর দিকে। তারপরে টামব্লার, বিং, পিন্টারেস্ট সবকিছুই কি আস্তে আস্তে আসা শুরু করছে। এই গুগল আসার পরেই আস্তে আস্তে সবকিছু আসা শুরু করছে। তারপরে এনে দুইটা জিনিস বুঝার আছে, একটা হচ্ছে ক্রলার আর একটা হচ্ছে কি ইন্ডেক্স। এখন ক্রলার জিনিসটা কি? ক্রলার হচ্ছে গুগলের বট। ঠিক আছে। বট মানে কি, ছোট ছোট মানে কিছু, ধরেন এটা হচ্ছে মাকড়সার মতো, এগুলোর আবার ওয়েব স্পাইডারও বলে। তিনটা নাম, একটা হচ্ছে ক্রলার, একটা হচ্ছে গুগলের বট, আর একটা হচ্ছে কি ওয়েব স্পাইডার, গুগল বট। ঠিক আছে। গুগল বট বা ওয়েব স্পাইডার, এরা কি করে, সারাদিন গুগলের যে সার্চ ইঞ্জিন আছে, যত ইন্টারনেট আছে, পুরো সবকিছু ঘুরে বেড়ায়। সারাদিন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে, সব জায়গায় ঘুরতেছে। ঠিক আছে। তো একটা ক্রলার, একটা ক্রলার যখন, একটা ক্রলার ধরলাম হচ্ছে মাকড়সার মতো ছোট ছোট কিছু বট ধরলাম, একটা ক্রলার যখন একটা ওয়েবসাইটের মধ্যে ঘুরে, হ্যাঁ, একটা ওয়েবসাইটের মধ্যে যখন ঘুরে, তখন এটারে বলে হচ্ছে কি ক্রলিং। মাঝে মাঝে আপনাদের ক্লায়েন্টরা এসে আপনারা বলবে যে আমার ওয়েবসাইটের মধ্যে গুগলের ক্রলার আসে না, বা আমার ওয়েবসাইট ক্রলিং হইতেছে না। ঠিক আছে। তো এটা হইতেছে সমস্যা গুগলের বট। হ্যাঁ, বট বা ওয়েব স্পাইডার, বট বা ওয়েব স্পাইডার যদি আপনার ওয়েবসাইটে না আসে তাহলে তো ক্রলিং হইব না। ঠিক আছে না? তো ওইটা আইসা আপনার যে ওয়েবসাইটের মধ্যে যে ব্লগগুলো যে পড়তেছে, আপনার ওয়েবসাইটে যে যাইতেছে, ওইটারই বলা হচ্ছে কি ক্রলিং। বুঝতে পারছি, ওটা হচ্ছে ক্রলিং। আচ্ছা, এই বটে কি করে, প্রতিটা ওয়েবসাইটের মধ্যে যায়, যায় সবগুলা কন্টেন্ট সে পড়ে। ঠিক আছে। ধরলাম আমি এটার মধ্যে একটা ব্লগ লেখছি, হইতেছে টপ 10 ল্যাপটপ আন্ডার 50K। ঠিক আছে। এরকম একটা আমি পোস্ট দিছি এই জায়গায়। ক্রলার এসে কি করবো, এই পুরো পোস্টটা পড়বো। ঠিক আছে। পড়া এই পোস্টারে তাদের একটা নাম্বার দিবে, সে এই পোস্টারে একটা নাম্বার দিবে। ধরেন 10-এর মধ্যে সে আমার কত দিল, 10-এর মধ্যে ধরলাম আমারে 7 দিছে। ঠিক আছে। আরেকটা কি করবে, তাদের যে ডাইরেক্টরি যে আছে, ওই যে প্রথমে যে বলছিলাম যে ওয়েব ডাইরেক্টরি, এখনের ওয়েব ডাইরেক্টরিটা হচ্ছে কি গুগলের যে একটা ডাইরেক্টরি আছে, গুগলের ডাইরেক্টরিটার মধ্যে সে এটারে অ্যাড করে দেয়, ডাইরেক্টরির মধ্যে এটা অ্যাড করে। তো এই দুইটাই হচ্ছে কি ক্রলারের কাজ। কি করলো, আমার পুরো ওয়েবসাইটের মধ্যে আইসা সে পুরো কন্টেন্টটা পড়লো, কন্টেন্টটা পড়ার পরে সে আমার একটা পয়েন্ট দিল, একটু স্টেপগুলো মনে রাখেন, একটা পয়েন্ট দিল, আরেকটা কি সে আমারে ডাইরেক্টরিতে অ্যাড করলো। ঠিক আছে। এই দুইটা কাজই করলো।
ডাইরেক্টরিটা কেমন গুগলের বুঝাই। ধরেন এটা আমার গুগলের ডাইরেক্টরি, ঠিক আছে, এটার মধ্যে কিছু কিছু সেকশন দেওয়া আছে, ঠিক আছে, এটার মধ্যে কিছু কিছু সেকশন দেওয়া আছে। ধরলাম এটা হলো ব্লগ সেকশন, এটা হইতেছে টেকনোলজি সেকশন, এটা হলো নিউজ সেকশন, তারপরে হইতেছে যে ধরেন এটা হলো স্পোর্টস সেকশন, এরকম এরকম করে কি সেকশন দেওয়া আছে। ধরেন এটা হলো ব্লগ সেকশন বা এটা স্পোর্টস সেকশন, ঠিক আছে। এই স্পোর্টস সেকশনের মধ্যে আবার দুই তিন ভাগ থাকতে পারে, এটা ক্রিকেট, এটা ফুটবল, এটা টেনিস, ঠিক আছে, এরকম করে কি ভাগ থাকতে পারে। তো এরকম করে কি আলাদা আলাদা কি ভাগ ভাগ করা আছে। ধরলাম এটা হলো টেকনোলজি ওয়েবসাইটের সেকশন। তো এটার মধ্যে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা ল্যাপটপ নিয়ে লেখাশোনা করে, কিছু কিছু ওয়েবসাইট আছে যারা পিসি নিয়ে লেখে বা কিছু মোবাইল নিয়ে লেখে। তখন তারা কি করে, এই যে ক্রলারে কি করে, এগুলার যখন পয়েন্টটা পড়ে না, তখন সে বুঝে যে এটা কি রকম ওয়েবসাইট, ঠিক আছে। যেহেতু আমি এটা ল্যাপটপ নিয়ে লিখছি, তার মানে কি এটা একটা টেকনোলজি বেসড ওয়েবসাইট, ঠিক আছে, সবাই বুঝতেছি, এটা টেকনোলজি বেসড ওয়েবসাইট। তো সে কি করে, এই টেকনোলজি বেসড ওয়েবসাইটের মধ্যে আসে, আইসা এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, ল্যাপটপের ক্যাটাগরির মধ্যে পড়তেছে, এই ল্যাপটপের ক্যাটাগরির মধ্যে এটারে রাখা দেয়, মানে সেভ করে রাখা দেয়। এটার কারণ কি, ধরেন সে 20টা 30টা ল্যাপটপের এই সেম টাইটেলের 20টা 30টা ওয়েবসাইট সে এনে সেভ করে রাখছে। এখন হুট করে যখন আমি যাই এনে সার্চ দেই, হ্যাঁ, টপ 10 ল্যাপটপ আন্ডার 50K, হ্যাঁ, তাদের 1 মিলি সেকেন্ড বা 2 মিলি সেকেন্ডের মধ্যে কি তারা এই সবগুলা এই জায়গায় নিয়ে আসা পড়ে, এই যে এইভাবে। কারণ আগে থেকে সেভ করা আছে, আগে থেকে র্যাঙ্কিং করা আছে, খালি আপনার সামনে তুলে দেওয়া কথা। বুঝতে পারছি। যারা বলে না যে গুগলের মধ্যে সার্চ দিতে এত তাড়াতাড়ি আসে কেন, আগে থেকে সব সেভ করা থাকে, আগে থেকে র্যাঙ্কিং ঠিক করা থাকে, কোনটা কয় নাম্বার দিবে, কোনটা কেমনে আসবে, এটা দিয়ে সার্চ করলে এটা কি আসবে, হ্যাঁ, আগে থেকে ঠিক করা থাকে। সে শুধু আপনার সামনে পুরো পেজটা খুলে দেয়। জি, আমাদের প্রোফাইল যখন করে রাখতে হবে, একটা মানে প্রজেক্টের যে প্রোফাইল ওখানে করে রাখতে হবে যে কেউ যদি বলে, ফর এক্সাম্পল আমার একটা ফোন, এই ফোনটা 10,000 টাকা নিচ্ছে, তো কেউ যদি একটা গুগলে বলে যে এরকম একটা ফোন খুঁজছি যেটার দাম 10,000 টাকা নিচ্ছে, মানে তো গুগল আমাকে সেটা দিয়ে দিবে। তো এটা আমি বুঝাইতে চাইতেছি যে আমার ক্রলার আসা হলো কথা, ঠিক আছে, ক্রলার আসবো, সে পড়বো, সে পড়া সবকিছু বুঝে আমার পয়েন্ট দিব, আর আমার ডাইরেক্টরিতে অ্যাড করব, শেষ। এটা কিন্তু সিম্পল। এই যে ডাইরেক্টরিতে যে আমার অ্যাড করতেছে, ঠিক আছে, এই অ্যাড করাটার নাম হচ্ছে কি ইনডেক্স, ঠিক আছে, ইনডেক্স বা ইনডেক্সিং, ঠিক আছে, দুইটা থেকে একটা যে কোনো বলতে পারেন, ইনডেক্স বা ইনডেক্সিং। গুগল যে আপনার ওয়েবসাইটটারে তার এই যে টেকনোলজি বেস বা যে কোনো ডাইরেক্টরির মধ্যে, এই যে পুরো ডাইরেক্টরির মধ্যে যে আপনারা অ্যাড করতেছে, এই অ্যাড করাটারে বলা হচ্ছে কি ইনডেক্সিং, বুঝছেন? আই এন আই ইনডেক্সিং, ইনডেক্স সাথে আচ্ছা ইনডেক্স পাবলিশ। তো এটা হচ্ছে কি ইন্ডেক্সিং। তো এসইও ক্লাসটা প্রথমে থিওরি দিয়ে শুরু করার কারণ আছে, কারণ হচ্ছে আমি একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পুরোটা শেষ করতে চাই, কারণ এসইও কিন্তু পুরোটা আমার ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আমি এটার মধ্যে সবচেয়ে বেশি কাজ করি। তো এটার মধ্যে আমার এক্সপার্টিস সবচেয়ে বেশি। তো যা খুঁটিনাটি যা আছে সবকিছু আমি দেখানোর চেষ্টা করি। এই কারণে একদম প্রথম থেকে শুরু করছি আমি শেষ পর্যন্ত যা করা যায়। বুঝতে পারছি, ইন্ডেক্সিং পর্যন্ত বুঝছি। হ্যাঁ, না, এই যে সে আমার অ্যাড করতেছে এটারই বলা হচ্ছে কি ইন্ডেক্সিং। হ্যাঁ, শুধু অ্যাড করাটাই হচ্ছে কি আমার ইন্ডেক্সিং, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা বিষয়ে বুঝলাম না যে আপনি একটা পয়েন্টের কথা বলছিলেন যে আমি যদি একটা কিছু লিখে সার্চ করি তাহলে আমাকে পয়েন্ট দিবে, পয়েন্ট দেওয়ার বিষয়টা এটা আমি এখনো বলি না, আমি বলবো এই যে এখন স্টেপের মধ্যে আমি এটা বলবো। এখন আমি বুঝাবো যে সার্চ ইঞ্জিন কেমন কাজ করে, ঠিক আছে। এটাই হচ্ছে ওয়েব স্পাইডার বা ক্রলার বা গুগলের বট, ঠিক আছে। সে প্রতিটা ওয়েবসাইটের মধ্যে যাইতেছে, এই যে সে সবগুলাই করতেছে। এখন এগুলো সবগুলা পেজ আপনার ওয়েবসাইটের মধ্যে ঘুরছে, তারপরে এই যে ডাইরেক্টরির মধ্যে সে অ্যাড করছে, ঠিক আছে, তারপরে আবার সার্চ ইঞ্জিনের মধ্যে সে ফিরে গেছে। এমনি চলে সারাদিন, এমনি চলে। আচ্ছা, ধরেন কি হইছে, এটা হলো আপনার ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটের মধ্যে আপনি একটা ফুটবল দিয়ে একটা ব্লগ লেখছেন, ঠিক আছে। তো সর্বপ্রথম কি হয়, গুগলের ক্রলার আসে,
ঠিক আছে, গুগলের কি ক্রলার আসছে এটার মধ্যে। আসার পরে কি হলো, সে পুরাটা পড়ছে, পড়ার পরে সে ক্রলারের থেকে আমি কি পাইছি, একটা পয়েন্ট পাইছি, ঠিক আছে না। আর আরেকটা কি করছে ক্রলার আমারে, ইন্ডেক্স করছে, ঠিক আছে। এই দুইটা তো বুঝছি, এই ক্রলার এসে আমার পয়েন্ট দিছে আর ইন্ডেক্স করছে। তো সে আসলো, পুরাটা দেখলো, আমার পয়েন্ট দিল, ইন্ডেক্স করলো, ধরলাম এই যে পুরা ব্লকটা পড়া সে আমারে 10-এর মধ্যে 7 দিছে, ঠিক আছে। এখন আরেকজন ফুটবল নিয়ে ব্লগ লিখছে, এটা সেম, হ্যাঁ বললাম এনে হইলো মেসিরে নিয়ে ব্লগ লিখছিল, ঠিক আছে। এনেও সে মেসিরে নিয়ে ব্লগ লিখছে আরেকজনে, তার এনেও ক্রলার আসছে, প্রসেস কিন্তু একটাই, ক্রলার আসবে, সে পয়েন্ট দিছে এটারে 10-এর মধ্যে 8, ঠিক আছে। আর তারপরে কি করছে, ইন্ডেক্স করছে, ঠিক আছে, ইন্ডেক্স করছে। আরেকটা ওয়েবসাইট সেও মেসির ব্লগ লেখছে, তারে দিছে হইতাছে 10-এর মধ্যে 6, আবার ইন্ডেক্স করছে। এখন এই যে পয়েন্টের ভিত্তিতে, হ্যাঁ এই যে পয়েন্টটা যে দিছে, এই পয়েন্টের ভিত্তিতে কার এক নম্বরে রাখবো, এই যে 2 নাম্বার যে আছে, হ্যাঁ এরা রাখবো হলো 1 নম্বরে, এরা রাখবো 2 নম্বরে, এরা রাখবো 3 নম্বরে, ঠিক আছে। এইরকম কইরা আরো 10টা ওয়েবসাইট, 12টা ওয়েবসাইট, যতগুলো ওয়েবসাইট আছে এটা নিয়ে ব্লগ লেখছে, তাদের কি এরকম তারা লিস্ট বানাবো, 1 2 3 4 5 6 এরকম করে লিস্ট বানাবো। হ্যাঁ হ্যাঁ, সেম পয়েন্ট মানে, হ্যাঁ সেম পয়েন্ট হয়, আমি এটা বুঝাবো। তো আপাতত আর কি এনে বুঝেন যে এটা হচ্ছে এইভাবে তারা 1 2 3 করে সাজায়, তারা কি তাদের ডাইরেক্টরির মধ্যে কি রাখা দেয়, তারপর যখন সার্চ করতেই সাথে সাথে কি এই লিস্টটা কি আমার সামনে আইসা পড়ে। আচ্ছা, তো এখন এটা বলবো আমি, এই যে পয়েন্টটা যে দিতেছে ক্রলার আমারে কিসের ভিত্তিতে দিতেছে, ক্রলার আমার ওয়েবসাইটের মধ্যে আসলো, আইসা দেখলো কি আমি প্রপার ভাবে আমার এটা লিখছি, ব্লগটা লিখছি, ঠিক আছে। তারপরে দেখলো যে আমার ইমেজটা দিছি, যে ইমেজটা একটা রিলিভেন্ট, ঠিক আছে। ধরলাম আমি মেসি লয়া লিখছি, পোস্ট লিখছি, কিন্তু ওইটার মধ্যে দেওয়া আছে নেইমারের ছবি, সমস্যা, ঠিক আছে। তো আমি মেসির জায়গায় মেসিরা রাখছি, সুন্দর করে ব্লগ লিখছি, আমি যেই ব্লগটাতে লিখছি এটা আমি কোনো জায়গা থেকে কপি করে আনি নাই, ঠিক আছে, কারণ ক্রলার তো সব জায়গায় ঘুরতেছে, ঠিক আছে, কপি করা হলে তো অত বুঝিয়ে যাবে যে কপি করছে। তো কপি করে আনি নাই, সুন্দর করে সেট আপ করছি, আমার ওয়েবসাইটের স্পিড ভালো, ঠিক আছে, মানুষজন আইসা যা খুঁজতেছে আমার ওয়েবসাইটের মধ্যে আসলেই সবকিছু পাওয়া যাইতেছে, মানে সম্পূর্ণ পরিপূর্ণ একটা কন্টেন্ট দিছে, তাহলে কি আমার পয়েন্টটা বেশি হইব। এখন আমার 2 নম্বরের মধ্যে আমি দেখলাম যে লেখা 1500 ওয়ার্ডের মধ্যে সে দিছে হলো 600 ওয়ার্ড, লেখা কম দিয়েছে, পিকচার অ্যাড করছে, তার ওয়েবসাইট লোডিং হতে একটু টাইম নেয়, তাই সে পয়েন্ট কম পাইবো, ঠিক আছে। এরকম ছোট ছোট অনেক বিষয় আছে, তো এরকম বিষয়ের উপর ভিত্তি করে এই পয়েন্টটা রাখে। কলার আসছে নাকি আসছে না, হ্যাঁ এটা বোঝার উপায় হইলো যে তুমি যখন ব্লগটা দিবা, হ্যাঁ ব্লগটা দিবা, তখনই তোমার যে এসইও যে কাজ করার যে টুল আছে ওইটার মধ্যে তোমার দেখাইবো যে তোমার ওয়েবসাইটটা কত নাম্বারে আছে, ঠিক আছে, হ্যাঁ কত নাম্বারে আছে। আর ওটা দেখার আগেও আমরা অনেক কিছু করি, যেমন একটা অপশন আছে গুগলের সার্চ কনসোল, ঠিক আছে, গুগল সার্চ কনসোলের মধ্যে যাই আমরা আমাদের ওয়েবসাইটটা অ্যাড করি, আমরা নতুন যে পোস্টটা দিছি ওই পোস্টটা অ্যাড করি কারণ কি, যাতে গুগলের ক্রলারটা আমার না তাড়াতাড়ি আসে, আমি যদি আমি ফালাই ওরাই তাহলেও গুগলের বট আইবো, ঠিক আছে, ক্রলার আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কি গুগলের যায় বইলা আসি যে আমি কিন্তু অ্যাড করছি, তুমি যা দেখে আইস, ঠিক আছে। এই অ্যাড করাটা এই যে এরকম, ঠিক আছে, যে ধরেন আপনি একটা থানার মধ্যে জিডি করছেন, হ্যাঁ আপনি তো আবার পুলিশে বলে গেছেন যে ভাই আমি কিন্তু জিডি করছি, ঠিক আছে, আপনি দেখেন আমার কেসটা, এরকম গুগলে দেখবো, তাড়াতাড়ি দেখবো, এরকম করে আর কি আমার ওটা হইতেছে গুগলের সার্চ কনসোলে, ওটা আমরা দেখবো পরে টেকনিক্যাল এসইওর মধ্যে। আচ্ছা, পুরো প্রসেসটা বুঝছি, হ্যাঁ এরকম ছোট ছোট বিষয়ের উপর ভিত্তি করে আমাদের পয়েন্টটা দেওয়া হয়, ওই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের ইন্ডেক্স করা হয়। এখন হইতে পারে সেম প্রোডাক্ট, সেম পয়েন্ট, যে বিষয়টা এই ওয়েবসাইটের মধ্যেও 10-এর মধ্যে সে পাইছে 8, ঠিক আছে, সেও 10-এর মধ্যে পাইছে হলো 8। এখন দেখা লাগবে যে কার ওয়েবসাইট পুরানো বেশি, ঠিক আছে, এর ওয়েবসাইট খোলা হয়েছে 1990 সালে,
হ্যাঁ, আর হেডটা খোলা হয়েছে 2020-এ। যারটা পুরানো তারটা আইবো, ঠিক আছে। আচ্ছা, পুরানো বাদ দিলাম, এটাও বাদ দিলাম। এমন হইতে পারে যে তার ওয়েবসাইটের মধ্যে আগে অনেক কন্টেন্ট ছিল যেগুলা মানুষে অনেক পরিমাণ দেখছে। এটার মধ্যে একটা অপশন আছে কি, ডিএপি, ঠিক আছে। ডিএ, ধরেন ডিএ, ডিএ মানে হচ্ছে হলো ডোমেন অথরিটি, ঠিক আছে। ডোমেন অথরিটি, এই ডোমেন অথরিটি জিনিসটা কি? ডোমেন অথরিটি জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাস্টেড আপনার ট্রাফিকের কাছে, ঠিক আছে। ট্রাস্টেড কত, এই জিনিসটা। যেমন আপনি আগে অনেকগুলো কোড দিচ্ছেন, ওইগুলা ট্রাফিকে দেখছে, দেখে তারা স্যাটিসফাই হয়েছে, তারা ওই জায়গা থেকে বাইরে অন্য কোনো ওয়েবসাইটে যায় না, তার মানে কি তারা স্যাটিসফাই হয়ে গেছে। ওই জিনিসটা তারা দেখে, ডিএ রেটিংটা কি, পিএ রেটিংটা কি, এগুলো সবকিছু দেখে বিবেচনা করে 2-3টা বিষয়ের উপর ভিত্তি করে তারপরে সেম পয়েন্টের হিসাবটা করে। আরেকটা আছে হচ্ছে কি ব্যাকলিংক। ব্যাকলিংকটা কি, আপনার ওয়েবসাইটের বাইরে আপনার ওয়েবসাইটটা কতবার শেয়ার করছে মানুষে, কোন কোন জায়গায় আপনার ওয়েবসাইটের নাম নেওয়া হয়েছে, ঠিক আছে। কোন কোন জায়গায় আপনার ওয়েবসাইটে ক্রেডিট দেওয়া হয়েছে, হ্যাঁ, যার যত বেশি ক্রেডিট দেওয়া হয়েছে তার তত বেশি ট্রাস্ট বেশি, ঠিক আছে। এগুলো আমরা আস্তে আস্তে আসবো, এগুলো এত বেশি বোঝার দরকার নাই। বেসিক সার্চ ইঞ্জিন এইভাবে কাজ করে, ঠিক আছে। এর বাইরে কিছু না। পরে আজকে তো থিওরির মধ্যে যাইতেছে, আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালে ঢুকবো। দেখেন, এটা হচ্ছে আমাদের গুগলের সার্চ ইঞ্জিন, হ্যাঁ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা বলা হচ্ছে কি সার্চ। সার্চ নামটা মনে রাখা উচিত, কারণ হচ্ছে যখন একটা ক্লায়েন্ট আসে আইসা বলে আমি আমার ওয়েবসাইটে সার্চে আসতেছে না, মানে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসতেছে না, সহজ কিন্তু সার্চে আসতেছে না। এখন আপনি যদি সার্চ কি এটা যদি না জানেন, তাহলে কিন্তু পরে আপনি বুঝবেন না যে কি কাজ কি করতে হবে। সার্চে আসতেছে না মানে ওই আমরা এসইও করতে হইব, ঠিক আছে না। ঢোকার আগে হ্যাঁ কিছু আরেকটু বলার আছে। অনেকের আর কি এসইও নিয়ে কিছু ভুল ধারণা থাকে, ঠিক আছে। আমি একটু বলে দেই এসইওর উপরে কি কারণে আপনারা একটু বেশি জোর দিবেন। আজকে যেহেতু টাইম হয়ে যেতেছে, আমি বেশি সময় নিব না, এটার মধ্যে ঢুকলে আবার বেশি সময় চলে যাবে। এসইওর উপর কেন আপনারা জোর দিবেন এই জিনিসটা আমি বলবো। প্রথম কথা হইতেছে এসইও হচ্ছে কি টপ একটা স্কিল, হ্যাঁ, টপ রেটেড স্কিল, এটার মধ্যে কোনো কম্পিটিশন নেই, ঠিক আছে। তার মানে কম্পিটিশন, যেমন আপনি দেখেন ফেসবুক মার্কেটিং লেখা ফাইবারে বা আপওয়ার্কে সার্চ দিবেন, তখন দেখবেন কি কি পরিমাণ মানুষ কাজ করতেছে, 1 লাখ 2 লাখের উপরে। যখন আপনি এসইও লেখা সার্চ দিবেন তখন দেখবেন কি 30,000 40,000, হ্যাঁ, এর বেশি মানুষ নাই। আমার কি কম্পিটিশন কম। একজন ভালো এসইও এক্সপার্ট আপনি বাংলাদেশের মধ্যে খুঁজে বাইর করতে গেলে 100 জন পাইবেন না, ঠিক আছে। বাংলাদেশের প্রেক্ষিতে আপনি 100 জন পাবেন না, ওরকম আপনি খুঁজে দেখেন। কিন্তু মেন কথা হচ্ছে বাইরের কান্ট্রিতে এটা প্রচুর ডিমান্ড, আর এসইও মানুষ একটু অনেক ধৈর্য লাগে, এই কারণে করেন, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ এসইও খুব কম করে। কি কারণে করে এটা বলে দিতেছি। বাংলাদেশের এখন বর্তমান যেটা চলতেছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এরা, ঠিক আছে। ইউরোপিয়ান কান্ট্রিতে যেটা চলতেছে এটা হচ্ছে ওয়েবসাইট এরা, ঠিক আছে, ওয়েব বেসড এরা। যেমন বাংলাদেশে তুমি দেখবা সবগুলা বিজনেসের একটা করে পেজ আছে, ঠিক আছে, ফেসবুক পেজ আছে, কিছু না থাকলে ফেসবুক পেজ আছে, হ্যাঁ। আর বাইরের কান্ট্রি গুলোতে দেখবা ফেসবুক পেজ না থাকলেও একটা করে ওয়েবসাইট আছে, ঠিক আছে। এখন বাংলাদেশে শিক্ষা লাভটা কি? হ্যাঁ, লাভটা হইতেছে বাংলাদেশে এখনো পর্যন্ত এসইও যে বুস্টটা, হ্যাঁ, বুস্টটা এখনো আসে নাই। আর আমরা যখন শিখি তখন একজনে অনেক ভালো একটা বলছিল, বা এটা এখন বর্তমানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক ভালো চলে, যে নদীর স্রোত যেই দিকে যায় ওই দিকেই আগাও, ঠিক আছে। মানে স্রোত তোমার যেই দিকে নিয়ে যাচ্ছে তো ওই দিকেই আগাও। বর্তমানের যুগটাই হইতেছে তোমার এই ওয়েবসাইটের আর এআই এর যুগ, ঠিক আছে। এখন তোমার এআই বুস্ট হইতেছে, সোশ্যাল মিডিয়া ডাউন হইতেছে, কিন্তু দেখো সোশ্যাল মিডিয়া ইউজার কমতেছে, আর ওইটা ওয়েবসাইটের ইউজার বাড়তেছে। দেখো কি মানুষের মুখে মুখে এআই, প্রতিদিন 40-50টা করে এআই টুল লঞ্চ দিতেছে, হ্যাঁ। এখন যদি আমি নতুন করে যদি এআই শিখা শুরু করি, হ্যাঁ, এআই কেমনে বানায়, এআই কেমনে অ্যাড করে, হ্যাঁ, এগুলো শিখা শুরু করি, অটোমেটিকলি আমি উপরে যাবো, ঠিক আছে। তারপরে এখন যদি আমি মনে করো যে প্রতিটা বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে
দোকানগুলা রেস্টুরেন্ট গুলা ওয়েবসাইট নেওয়া শুরু করছে। আর 2-3 বছর পরে যখন সবাই ওয়েবসাইট নেওয়া শুরু করবো, যখন ওয়েবসাইট কিনবো মানে কি তাদের র্যাঙ্কে আইতে হইব, আর র্যাঙ্কে আইতে হইব মানে কি তোমার এসইও করতে হইব। হ্যাঁ, আর এসইও করলে তো তোমার এই লাগবে, ঠিক আছে। তো ওই রকম নদীর স্রোতের দিকে আগাও। তো যেটা বলতেছিলাম, আচ্ছা টপ এটার মধ্যে কম্পিটিশন কম। 2 নম্বরে হইতাছে, আচ্ছা 2 নম্বরে হইতাছে এটার যে কাজ, হ্যাঁ এটার কাজ আপনার একটু লং টাইম লাগে, ঠিক আছে। যেমন প্রথম ক্লাসের মধ্যে আমি বলছিলাম এসইও, আরেকটা আছে হলো এসইএম, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি ওরে কি টাকা দিয়া আমি অ্যাড দিই গুগলে যেমন বা ফেসবুকে ক্লিক দিব, টাকা খরচ হইব, পরে আমি একটা সেল পাবো বা ওইরকম আমার ট্রাফিক আসবে। হ্যাঁ, টাকা দিয়া দিয়ে আমি ইয়ে আনবো। আর এসইওটা হচ্ছে কি অর্গানিক, আমি কোনো টাকা খরচ করবো না, আমি জাস্ট ওয়েবসাইটের মধ্যে কাজ করব আর ওয়েবসাইট টপে আসবো, ওই জায়গা থেকে ট্রাফিক আসবে। ওটা আমরা পরে দেখবো, আপাতত আমরা কিছু দেখতেছি না। আচ্ছা, তারপরে হইতেছে যে এসইও একটা কাজ যদি আপনি নেন, হ্যাঁ আপনার সর্বনিম্ন কাজের বা প্রজেক্টের মেয়াদ থাকবে হচ্ছে 3 মাস, ঠিক আছে। কারণ গুগলের নিয়ম অনুযায়ী আপনি যদি সবচেয়ে ভালো এসইও করেন বা 10 জন মিলে এসইও করতেছেন একটা ওয়েবসাইটের মধ্যে, তারপরে ওটা র্যাঙ্ক করতে করতে আপনার 3 মাস সময় লাগবে। আমি আজকে যে চেঞ্জটা করব, হ্যাঁ এটা 3 মাস পরে যে চেঞ্জ হবে, মানে 3 মাস টাইম লাগবে আর কি ওটা র্যাঙ্কিং এ আসতে, ঠিক আছে। তাহলে আমি মানে মেইন কথা হচ্ছে আমি ছোট 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 পদক্ষেপ নিতে 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 3 মাসের মধ্যে আমি একটা ভালো পর্যায়ে চলে যাব। হ্যাঁ, কারণ যখন আমার ওয়েবসাইটটা শুরু হয়, আমি যখন ওয়েবসাইটটা খুলি তখন থাকে কত নাম্বার পেজে, 100 নাম্বার পেজে, 99 নাম্বার পেজে। তখন ওইটা থেকে 1 নম্বরে আসার যে জার্নিটা, ওটা হচ্ছে 3 মাসের। এই জার্নিটা অনেক ভালো আর কি, করতে ভালো লাগে। আচ্ছা, তো এটা হলো যখন আমি একটা প্রজেক্ট নিব হাতের মধ্যে, বা একটা যদি ভালো একটা প্রজেক্ট পাই আমি হাতের মধ্যে, বা কেউ যদি আমাকে নেয়, সে 3 মাসের আগে আমারে ছাড়বে না, ঠিক আছে। আপনার যদি একটা কাজ দিয়ে আলায় 3 মাসের আগে আপনার ছাড়বো না। এখন এনে টুইস্টটা হইতাছে 3 মাসের মধ্যে যদি তারে আপনি সফলতা দেখাইতে পারেন, যেমন আগে 3 মাস আগে আপনার ওয়েবসাইটে আইতো 100 কইরা, ঠিক আছে। 3 মাস আগে ধরেন আপনার ওয়েবসাইটে আইতো হলো 100 কইরা মানুষ হইতো, প্রতি মাসে 100 জন করে আসতো। আপনি এসইও করা শুরু করছেন, প্রথম মাসে আসলো হলো 500 জন, ঠিক আছে। দ্বিতীয় মাসে প্রথম মাসে এটা, তাহলে দ্বিতীয় মাসে আপনার টার্গেট থাকবে কি, প্রথম মাসে তো চেঞ্জটা করছি, অনেক কাজ করছি, দ্বিতীয় মাসে আমি আর একটু কাজ করবো, তাহলে এই 500 থেকে বেশি হওয়ার আমার চান্স আছে। আমার মেইন কথা হলো আমার 501 জন হলো আমার আনতে হইব, ক্লায়েন্ট আমি দেয় দেবো, আরো বেশি আসে। তো ধরলাম আমার হইলো, আমার এই জায়গায় আসলো হলো 700 জন, ঠিক আছে। তারপরে আমার আসলো হলো 3 নাম্বার মাসে আমি দেখলাম কি আমার 1000 জনের মতো আমি আনতে পারছিলাম। তাহলে এই যে ডে বাই ডে আমার গ্রাফ কি উপরের দিকে যাইতেছে না? হ্যাঁ, এখন ক্লায়েন্টে দেখবো কি যে আমার ওয়েবসাইট তো আসলে কাজ করতেছে, ঠিক আছে, সে কাজ করতেছে, আমার ওয়েবসাইট উন্নতির দিকে যাইতেছে, তার মানে তার আমি আর ছাড়বো না, ঠিক আছে। এটা তখন 3 মাস গেলে সে ডিসিশন নিব আমি তাকে ছাড়বো নাকি ছাড়বো না, আমি নতুন এসইও এক্সপার্টের কাছে যাব নাকি যাব না। তখন দেখবো যে না, আপনি তার রেজাল্ট দেখাইছেন, তার পুরো 3 মাসের রিপোর্ট দিবেন, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস এরকম করে হচ্ছে, তখন সে বলবে কি যে ঠিক আছে ভালো পারফরমেন্স দিচ্ছেন, আমি আপনার ছাড়বো না। কারণ সে না ছাড়ার কারণ আছে একটা, কারণটা কি, ধরেন 3 মাস শেষ হয়ে গেল, হ্যাঁ 3 মাস আপনার প্রজেক্ট, 3 মাস শেষ হয়ে গেল, সে আপনার পেমেন্ট সব দিয়ে দিছে, সে বলছে কি আচ্ছা ঠিক আছে আর এসইও করাবো না আমি, আমার আর বাজেট নাই। এই 3 মাস শেষ, হ্যাঁ 3 মাস যে একদিন যে শুরু হইব, হ্যাঁ এই প্রথম দিনের থেকে এই ওয়েবসাইট যে এমনি গ্রাফে গ্রাফে যে উপরে আসা শুরু হয়েছিল, এই গ্রাফে গ্রাফে আবার নিচে যাওয়া শুরু হইল, ঠিক আছে। এই যে 3 মাসে আমি উপরে উঠলাম, হ্যাঁ পরে এই 3 মাস সময় লাগবে না ওয়েবসাইটটা ডাউন হইতে, 7 দিন বা 15 দিনের মধ্যে এই ওয়েবসাইট পুরোটা ডাউন হবে, ঠিক আছে। তো যখন আমি আবার শুরু করব, আবার যখন আরেকটা এসইও এক্সপার্ট শুরু করব, তখন আবার কি একদম জিরো থেকে শুরু করতে হবে, তো ক্লায়েন্টের রিস্ক জীবনে নেবে, ঠিক আছে। যতদিন চলবো তুমি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাই রাখতে পারো, যতদিন থাকবো ওয়েবসাইট ততদিন তোমার কাজ থাকবে। তো এটা হলো এসইও এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যেমন ফেসবুক মার্কেটিং করলে, হ্যাঁ আমার একটা ওয়েবসাইট আমি ফেসবুক মার্কেটিং করে দিলাম, তার ডলারে যতটুকু বুস্ট করতে হয়েছিল আমি করে দিলাম, অ্যাড ক্যাম্পেইন চালা দিলাম, কাজ শেষ।
ওই ক্লায়েন্টে আমার ভবিষ্যতে কাজ দিলেও দিতে পারে, না দিলে নাও দিতে পারে। একটা ওয়েবসাইট আমি বানায় দিলাম, হ্যাঁ, ওই ওয়েবসাইটের কাজটা সে আমার ভবিষ্যতে ওয়েবসাইটে কোনো সমস্যা না হলে সে আমার নক দিব না, হ্যাঁ। আর ওয়েবসাইট ভবিষ্যতে যদি সে নতুন ওয়েবসাইট বানাইতে চায় তাহলে সে আমার নক দিব। গ্রাফিক ডিজাইনও সেম, ঠিক আছে। কাজ করা শেষ হয়ে গেলে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সে আমার দিলে দিতেও পারে, নাও দিতে পারে। এসইওর ক্ষেত্রে পুরাটাই নাই, অন্যরকম, যে আমি তার রেজাল্ট দেখাইতে পারতেছি, তার আমি খুশি করতে পারতেছি, ওয়েবসাইট যতদিন আছে সে আমার রেখে দিবে। আমি যখন এমনও আমার একটা ক্লায়েন্ট আছে, আমি 3 বছর 3.5 বছর ধরে তার সাথে কাজ করতেছি, তো এরকম, ঠিক আছে, মানে কেউ ছাড়ে না কারো। এখন মেইনলি আইতেছি বাজেটে, ঠিক আছে। মানে সব হলো, সবকিছু তো বুঝলাম যে এসইও প্রজেক্টের মানুষজন থাকে, কাজও অনেক ঠিকঠাক থাকে, স্টেবল একটা জব, হ্যাঁ। স্যালারি কত, ঠিক আছে। এসইওর মধ্যে সর্বনিম্ন ঘন্টা প্রতি আপনার স্যালারি হচ্ছে $10, সর্বনিম্ন $10, ঠিক আছে, ঘন্টা প্রতি। প্রতিদিন আপনার, হ্যাঁ, যখন প্রজেক্ট আছে তখন তারা বইলা দেয় 5 থেকে 6 ঘন্টা আপনার দিনে দিতে হবে বা 8 ঘন্টা দিতে হবে। যদি আমরা প্রতিদিন 6 ঘন্টা ধরি, ঠিক আছে, 8 ঘন্টা ধরলাম না, প্রতিদিন আমরা 6 ঘন্টা ধরলাম, তাই 6 ঘন্টা ধরলে আমার দিনে কত আসে? $60, ঠিক আছে। দিনে আসে আমার $60। এটা ক্লায়েন্টের হিসাব করে দিব। হ্যাঁ, আপওয়ার্কে যা ঢুকবা, দুইটা এসইওর জবগুলো দেখবা, ওইগুলো আমরা দেখবা ঘন্টা প্রতি হিসাব দেওয়া থাকে যে এত ডলার করে তারা দিব, এত থেকে এত। এটা কিন্তু সর্বনিম্ন বলছি, সর্বোচ্চ আপনার $50 $30 পর্যন্ত যায়, $80 $50 $80ও যায়, এরকমও যায়। আচ্ছা, তাহলে আমি সর্বনিম্নটা ধরে আমার কত হলো? $60, ঠিক আছে। ধরলাম আমি এক মাসের একটা প্রজেক্ট পাইছি, ঠিক আছে। তাহলে একদিনে যদি আমার $60 হয়, হ্যাঁ, তাইলে আমার ধরেন এক সপ্তাহে কত হইব? তাহলে $420 হইব, ঠিক আছে। তাহলে এটারে আমার 4 দিয়ে গুণ দিতে হইব, তাহলে কত হলো? 4 × 4 = 8 $1680। আমি $1680 সবকিছু আমি বাদ দিলাম, 600 বাদ দিলাম, ঠিক আছে। $1000 আমি রাখলাম, হ্যাঁ। $1000 বাংলাদেশে কত? 1 লাখ টাকার উপরে সব খরচ ক্লায়েন্ট, আর কিছু না। যদি তোমার এসইও করার জন্য যে টুলটা লাগবে, হ্যাঁ, ওটার দাম হইতেছে $499, ঠিক আছে, $500 এরকম। ওই টুলটা ক্লায়েন্টে বলবা, ক্লায়েন্টে কিনা দিয়ে দিবে, ঠিক আছে। এনে তোমার কিছু ধরার কারণ নেই, ঠিক আছে। বা কারোর কাছে যদি প্রজেক্ট করো বা কোনো বড় ভাই এসইও করে, হ্যাঁ, সে আর তোমার কাজ দিছে, ভাই আমার এই টুলটা লাগবে, আমার এই টুলটা দিয়ে দেয়, ঠিক আছে, সেই তোমার টুল দিয়ে দিবে, বুঝতে পারছি। আর যদি টুল কিনা চালাইতে হয়, হ্যাঁ, তখন কি আর আমি এই যে $10 দিয়ে আমি পোষাইবো? আমার তখন মিনিমাম আমার $30 থাকবো, হ্যাঁ। $30 থাকলে তাহলে আমার ওই যে 6 ঘন্টা, 6 × 0 = 3 × 6 = 18 180, তারপরে হলো 180 যদি আমি ওই যে হিসাব করি 7 দিনে, না, টুল তো আনলিমিটেড ইউজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, আমি কইতেছি পরে। তো এটা হলো আমার সর্বনিম্ন কি আমার, আচ্ছা, সর্বনিম্নটা হিসাব করে হচ্ছে আমার $1000 আইতেছে। তাহলে আমি সব কোনো চারটা বাদ দিলাম, সবকিছু বাদ দিলাম, হ্যাঁ। আমি শুধু এই যে এগুলো প্রজেক্টই করলাম, হ্যাঁ, প্রজেক্ট করলেও তো আমার মাস শেষে আমার $1000 করে আসতেছে, 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকা যদি মোটামুটি হাতে আসে, ফ্রিল্যান্সারের আর কি লাগে, ঠিক আছে না? সরকারি চাকরি থেকে বেশি আয় বলতেছে না, 1 লাখ টাকা লাগে। এখন আমি বলতেছি জব সেক্টরের কথা, ঠিক আছে। এখন আমি বলবো জব সেক্টরের কথা। এসইও বিভিন্ন জব সেক্টর আছে, ওইগুলোর মধ্যে সর্বনিম্ন এসইও শুরু হইতেছে $1500 মান্থ, হ্যাঁ, জব সেক্টরে। 8 ঘন্টা সময় দিতে হয়, এরকমই 8 ঘন্টা সময় দিতে হয়, একদিন অফ ডে থাকে। তো ওই রকম হিসাব করলে আমি 4 দিনের হিসাব করছি, মানে 4 7 28 দিনের হিসাব করছি, আর 2 দিন 3 দিন থাকে। জব মার্কেটের ক্ষেত্রে $1500 $2000 বা $3000 পর্যন্ত জব সেক্টর আছে। আমি যার কাছ থেকে এসইও শিখছি, সে এক একটা জবের জন্য সে মান্থলি 3000 থেকে $4000 পর্যন্ত চার্জ করে। আমার যে যেই দুইটা জব আমি করতাম, হ্যাঁ, আপনাদের যখন শুরু করছি তখন আসছিল, একটা ছিল ইউএস এর মধ্যে, হ্যাঁ, ওইটার মধ্যে আমি এসইও করতাম, ওইটার মধ্যে আমার ছিল হলো $1600 এটা আমার দিত
আর এটার মধ্যে আরেকটা ছিল হচ্ছে আমার কানাডা, এটা ওই যে ইউরোপিয়ার মধ্যে পড়ে, কানাডার মধ্যে পড়ে। হ্যাঁ, ওটার মধ্যে আমার দিতে হইতেছে হলো 1200 ডলার। ঠিক আছে, দুইটা মিলে আমার কত হচ্ছে, 002 2800 ডলার। 2800 ডলারের মধ্যে আমি এই যে ঘুরে ফিরে দেখা আমি আমার কয়েকজনের দিয়ে কাজ করাই, হ্যাঁ ওর মধ্যে আমার খরচ যায় ধরলাম ওই যে 800-র মতো আর কি আমার খরচ যায়। এছাড়া 2 লাখ টাকা তো আমার পকেটে থাকে। হ্যাঁ, এখন দেখ আমি কই, এই যে আমি দুইটা জব একলগে করলাম, তাহলে কি আমি কি প্রজেক্ট কি একসাথে করতে পারতাম না? ঠিক আছে, এই জবের ক্ষেত্রে আমার ক্রাইটেরিয়া ছিল তুমি 5 ঘন্টা দিবা, হ্যাঁ। আর এই জবের ক্ষেত্রে আমার ক্রাইটেরিয়া ছিল 4 ঘন্টা দিবা। আমি সারাদিনে 24 ঘন্টার মধ্যে দেখ, আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম হলো 8টা-9টার দিকে, উঠা এই কানাডার কাজ করতাম 4 ঘন্টা। তো 8টা-9টার দিকে উঠা ওই 1টা পর্যন্ত থাকলে মোটামুটি আমার কানাডার কাজ শেষ হয়ে যায়। তারপরে যে আপনাদের ক্লাসটা শেষ করায় যায়, হ্যাঁ আমি ইউএস এর বইতাম 10টার পরে, তখন হয়তো রাত 1টা-2টা বাজতে যায়। ঠিক আছে, এমনি হয়ে যেত। আর যদি আমি সারাদিনে কানাডাটা শেষ করে আই, হ্যাঁ যেদিন আপনাদের ক্লাস থাকে না, হ্যাঁ ওই দিন আমি বিকাল থেকে আমি যদি আবার এটা দিয়ে শুরু করে দেই, তাহলে আমার আবার ওইরকম আছে। এটা আবার কথা আছে যে 4 ঘন্টা আমি কি কাজ করাম এসিও, ঠিক আছে না? জাস্ট গুগল মিটটা অন করে বইয়ে থাকা এসিওর কিছু কিছু কিওয়ার্ড রিসার্চ মিসার্চ করলেই মোটামুটি টাইম লাগে। আমি বুঝাও তাই না তো কেমন টাইম লাগে। তুমি যে গুগল মিটে বইয়ে বইয়ে যে কাজ করতেছো, ওইটাই তারা কাউন্ট টাউন দেখতেছো যে তুমি আসলে 4 ঘন্টা আসো। ঠিক আছে, তুমি 4 ঘন্টা যে ওইটা আসো, ওইটার হিসাবটা হইলে হয়েছে, তুমি কি কাজ করতেছো এটা পরের হিসাব। তো এরকম আর কি কাহিনী। আমি বাইরে থেকে কাজ আগে থেকে করে রাখতাম, আমি আমার স্টুডেন্টদের দিয়ে করায় রাখতাম, তো ওদের থেকে দিতাম, পরে ওদের 800 দিতাম, দুজনদের 400 400 800 দিতাম। ওরা প্রজেক্টের কাজও করতো, আর বাকি আমার 2000-এর মতো থাকতো। কারণ কাহিনী হয়েছে কি, এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে আমার একটা প্রচুর, মানে আমি আর কি ডিপ্রেশনে চলে গেছিলাম। ঠিক আছে, তখন আর কি আমার একটু ঝামেলা হয়ে গেছে এই জব নিয়ে, পরে আমি বলতেছি। আচ্ছা, তো এটা আমার জব সেক্টরের কাজ, আমরা এই জায়গা থেকে এটা করতে পারি। তাহলে কাহিনীটা কি হয়েছে যে আমার এসইওতে কিন্তু আমার হিউজ পরিমাণ আমার অপরচুনিটি আছে, হিউজ পরিমাণ আমার ইনকাম করার ওয়ে আছে। ঠিক আছে, এটাই তো, এই কারণে আমার এসইওটা বেশি গুরুত্বপূর্ণ দেওয়া উচিত। হ্যাঁ, আর একটা কথা হলো যে এসইও করে যে আমি মানুষের অন্যের ওয়েবসাইটে র্যাঙ্কে আনতে পারবো বা অন্যের বিজনেসে র্যাঙ্কে আনতে পারবো, এরকম কোনো কথা না। আমি একটা ওয়েব দারাজের মতো বা অ্যামাজনের মতো একটা ওয়েবসাইট খুলে আমি নিজেই দাঁড়া করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এটা হইতেছে আজকের ক্লাস। এসইও নিয়ে পুরো থিওরি ক্লাস গেল, সামনের ক্লাসের থেকে আমরা আর কি প্র্যাকটিক্যালের দিকে ঢুকবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর সাইন করেন। হ্যাঁ, রেকর্ড।